আজকের গল্প কালো বউ। গল্পটি কল্পনাপ্রসূত, বাস্তবের সঙ্গে কোনো মিল নেই। গল্প শুরু করা যাক। কলকাতার ধূলিধূসরিত শহর পেছনে ফেলে অর্ণব ট্রেন থেকে নেমে এলো ছোট এক স্টেশনে, নাম সাতপুর। গন্তব্য তার বহু পুরনো, লোকচর্চিত একটি গ্রাম, যেখানে নাকি আছে এক ভয়ঙ্কর অভিশপ্ত রাজবাড়ি এবং এক রহস্যময়ী কালো বউ। অর্ণব কলকাতা বিশ্ববিদ্যালয়ের লোকসংস্কৃতি বিভাগের ছাত্র। মাস্টার্সের শেষ বর্ষে তার গবেষণার বিষয় ছিল বাংলার গ্রামীণ ভূতের গল্প ও তার সামাজিক প্রভাব। কাগজে কলমে এমন গবেষণা করা সহজ, কিন্তু অর্ণব ঠিক করেছিল সে নিজের চোখে দেখে, নিজের কানে শুনে, সত্য মিথ্যা যাচাই করে রিপোর্ট বানাবে। সাতপুর গ্রাম সম্পর্কে সে অনেক কিছু পড়েছিল, বিশেষ করে একটা কাহিনী তাকে আচ্ছন্ন করেছিল বারবার। ... এক পোড়া নারী, মুখে নেই মুখ, চোখে লাল আগুন, পোড়া শাড়িতে ঢেকে থাকা এক দগ্ধ শরীর। সে রাতের অন্ধকারে ঘুরে বেড়ায়, খুঁজে বেড়ায় তার সেই মানুষটিকে, যে তার মৃত্যুর জন্য দায়ী... এই কালো বউকে নিয়ে অজস্র গল্প চালু আছে। কেউ বলে সে রাজবাড়ির রানী ছিল, কেউ বলে সে ছিল প্রেমিকা, আবার কেউ বলে সে আসলে এক অভিশপ্ত আত্মা। অর্ণবের মাথায় তখন একটাই কথা, এই গল্প যদি সত্য হয় তাহলে ভারতীয় লোকবিশ্বাসের ইতিহাসে এটি এক বড় আবিষ্কার হবে। স্টেশন থেকে রিকশায় করে সে পৌঁছালো গ্রামের একমাত্র অতিথিশালায়। মাটি আর বাঁশের তৈরি ছোট একটা ঘর, যার মালিক বৃদ্ধ গগন কাকা। এই গ্রামে কতজনই আসে গবেষণা করতে, কিন্তু কেউ বেশি দিন থাকে না, গগন কাকা বলল। কেন? উই, হয়তো শুনেছিস কালো বউয়ের গল্প, রাজবাড়ির গল্প। এই নিয়েই তো এসেছি কাকু, অর্ণব হেসে বলল। হাসছিস? কাল রাতেই একজন ছেলে ঢুকেছিল রাজবাড়িতে, সকালে মিলল না। মানে আর কি, অনেক চেষ্টা করেও খুঁজে পাওয়া যায়নি ওকে, হাওয়ার মতো মিলিয়ে গেছে। অর্ণব কিছু বলল না। তার চোখে তখন কৌতূহলের সঙ্গে ভয়ও একটু একটু করে জন্ম নিচ্ছিল। পরদিন সকালে অর্ণব তার ব্যাগ কাঁধে নিয়ে বেরিয়ে পড়ল। গ্রামের লোকজন তাকে অবাক চোখে দেখছিল। সাদা জামা, কাঁধে ক্যামেরা, গলায় টেপ রেকর্ডার, যেন সিনেমার লোক। সে কয়েকজন বৃদ্ধকে খুঁজে বের করে শুরু করল গল্প সংগ্রহ। এক বৃদ্ধ, নাম রাজেশ্বর কাকা, অনেক কিছু জানতেন। রাজবাড়িটার নাম ছিল বীরেন্দ্র ভবন। রাজা বীরেন্দ্র সেন ছিলেন খুব কঠোর শাসক। তার স্ত্রী মালবিকা ছিলেন অত্যন্ত সুন্দরী, কিন্তু রাগী। সেই কালো বউ কি মালবিকা? না, এক গরিব কৃষকের মেয়ে ছিল, নাম ছিল পদ্মা। রাজা তাকে রাজবাড়িতে চাকরি দেয়। রানীর সন্দেহ হয়, সেভাবে রাজা পদ্মাকে ভালোবাসে। তারপর এক রাতে রানী গোপনে পদ্মাকে ধরে এনে জ্যান্ত পুড়িয়ে মারে। সেই রাত্রেই তার আর্তচিৎকার শুনেছিল গোটা গ্রাম। অর্ণব শিউরে উঠল, এতটা নির্মমতা! সেই রানী মালবিকার কি হয়েছিল? সে পাগল হয়ে যায়, গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করে। আর পদ্মা মরেনি, অন্তত তার আত্মা না। সে রাত্রির প্রতিশোধ নিতে থাকে, আর সেই থেকে শুরু হয় কালো বউয়ের আবির্ভাব। অর্ণব রেকর্ড চালু করে রাখে। সাউন্ডে কেবলই এক বৃদ্ধার কাঁপা গলা। সে খুঁজে বেড়ায় পূর্ণিমার রাতে, যার জন্য সে মরল, তার প্রেমে, তার ঘৃণায়। সেই রাতে অর্ণব রাজবাড়ির দিকে যেতে চাইল। গগন কাকা এক প্রকার জোর করেই তাকে আটকাল। না বাবা, আজ নয়, আজ পূর্ণিমা, আজ সে জাগে। অর্ণব অবাক, সত্যি কি লোকজন এতটা ভয় পায়? তবু সাহসী গবেষকের মন বলল, এই ভয়টাই তো প্রমাণ কিছু একটা আছে। সে ঠিক করল কাল রাতেই সে ঢুকবে রাজবাড়িতে। ক্যামেরা, টর্চ, রেকর্ডার সব নিয়ে সে সত্য খুঁজবে। রাত 11টা। অর্ণব ব্যাগে ক্যামেরা, টর্চ, নোটপ্যাড আর রেকর্ডার নিয়ে হাঁটছে রাজবাড়ির দিকে। চারদিক নিস্তব্ধ,
কেবল জোনাকির ঝিকিমিকি আলো আর দূর থেকে শোনা শেয়ালের হুক্কা হুয়া ডাক। রাজবাড়ির গেট আজও দাঁড়িয়ে, ভাঙা লোহার কাঠামো আর ঝনধরা তালা। তালা ঠেলে খুলতেই এক ভয়ানক শব্দ, মাটির তলায় যেন কারা কেঁদে উঠল। অর্ণব গলা নামিয়ে বলে, এগুলো কেবল বাতাসের খেলা, কিন্তু তার নিজে কণ্ঠস্বরও কাঁপছে। ভিতরে ঢুকে পড়ে। রাজবাড়ির বড় হলঘর ধুলোর আস্তরণে ঢাকা, ছাদ থেকে ঝুলে থাকা ঝাড়বাতি যেন এক মৃত রাজকুমারীর গলার হার। দেয়ালে ছেঁড়া পর্দা, ছেঁড়া চিত্রকলা, সবটাই নীরব, অথচ বলছে শতকালের কান্না। ক্যামেরা চালু করে অর্ণব ছবি তুলছে, নোট নিচ্ছে। হঠাৎ টর্চের আলো পড়ল এক বিশাল আয়নায়। আয়নায় সে নিজের প্রতিবিম্ব দেখতে পেল না। তারপরেই পিছন থেকে একটা ঠান্ডা নিঃশ্বাস, যেন কেউ তার ঘাড়ের একেবারে পাশে দাঁড়িয়ে বলছে, তুমি ফিরলে। অর্ণব গা শিউড়ে উঠে ঘুরে দাঁড়াল। কেউ নেই। টর্চ বারবার জ্বলছে, নিভছে। ক্যামেরার স্ক্রিনে হঠাৎ কাঁপুনি। রেকর্ডারে অদ্ভুত আওয়াজ ধরা পড়ছে, চুল চেরা চিৎকার আর নারীর হাহাকার। আমায় ফিরিয়ে দাও, আমার শরীর, আমার ভালোবাসা। অর্ণব এবার ভয় পেল। সে পেছনে সিঁড়ি দিয়ে ওপরে উঠল। দেওয়ালে একটা ছোট দরজা দেখে সে ঠেলে খুলল একটা পুরনো শোবার ঘর। ঘরের মাঝখানে পুড়ে যাওয়া কাঠের খাট, এক কোণে পোড়া শাড়ি, আর দেওয়ালে লেখা, সে আমায় জ্যান্ত পুড়িয়েছে। অর্ণব কাছে গিয়ে কাঠের কাঠ স্পর্শ করতেই হঠাৎ ঘর কেঁপে উঠল। জানালা বন্ধ, কিন্তু ঘূর্ণিঝড়ের মতো হাওয়া বয়ে চলেছে ভিতরে। বাতি নিভে গেল, আর সেই মুহূর্তেই দরজার ফাঁকে দেখা গেল একজন কালো শাড়ি পরা নারী, মাথা নিচু, চুল লম্বা ঝুলে আছে সামনে। মুখ দেখা যাচ্ছে না, কিন্তু অর্ণব যেন অনুভব করল তাকে ঘিরে আগুনের গন্ধ, পোড়া চামড়ার গন্ধ। তারপরেই অন্ধকার নামল। অর্ণবের ঘুম ভাঙে অনেকক্ষণ পরে। সে পড়ে আছে রাজবাড়ির দরজার কাছে। মাথা ঘুরছে, শরীর ঠান্ডা, মনে হচ্ছে যেন সে কেউ তার দিকে তাকিয়ে আছে। চোখ খুলতেই একজোড়া রক্ত রাঙা চোখ। 1 সেকেন্ড, তার বেশি নয়, কিন্তু সেই চোখের দৃষ্টি যেন শরীর চিরে আত্মায় পৌঁছে যায়। সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠে দাঁড়ালো অর্ণব, কিন্তু কেউ নেই। কেবল তার রেকর্ডার চালু অবস্থায় পড়ে আছে মেঝেতে। সে কুঁড়িয়ে নেয়। ঘরে ফিরে এসে সাহস করে রেকর্ড শুনতে বসল। তুমি আমাকে চেনো না, কিন্তু আমি তোমার জন্য পুড়েছি। তুমি ওর মতো দেখতে। অর্ণব থমকে যায়। সে কি কারো মতো দেখতে? রাজা আমায় ছলনা করেছিল, আর তার জন্য আমাকে পুড়ালো রানী। আমি মরিনি, আমি এখনও পুড়ছি, আমার শরীর খুঁজছি। হঠাৎই এক ভয়ানক নারীর আর্তচিৎকার। রেকর্ডার থেমে যায়। অর্ণব ঘামতে থাকে, বুক ধড়ফড় করে ওঠে। সে বুঝতে পারে এটা কোনো রূপকথা না, এখানে সত্যিই কিছু আছে। সেই রাতে সে ঘুমোতে পারে না। ঘরের জানালায় হালকা আওয়াজ, চুলে বাতাস লেগে ওড়ার মতো, আবার কেমন যেন পোড়া মাংসের গন্ধ। ভোরের আলো আসার আগেই সে ঠিক করে ফেলে এই অভিশাপল ইতিহাস তাকে উন্মোচন করতেই হবে, কারণ এখন এটা কেবল গবেষণা নয়, এ যেন তার নিয়তি। সকালে গগন কাকা ঘরে ঢুকে দেখে অর্ণব বিছানার এক কোণে বসে আছে, চুপচাপ, চোখ লাল, ঘামে ভেজা কপাল। কি হয়েছে? কিরে, ঠিক আছিস তো? আমি কাল রাত তাকে দেখেছি কাকু। তুই ঢুকেছিস রাজবাড়িতে? অর্ণব মাথা নাড়ল। এরপর সে গগন কাকাকে সব বলল। গগন কাকা শুনে থ হয়ে যায়। তুই জানিস না, ও তো শুধু ওই রাজা বা রানীর সাথে না, ওই গোত্রের যে কোনো মানুষ দেখলেই ও জেগে ওঠে। মানে যারা তার মৃত্যুর জন্য দায়ী ছিল, তাদের রক্ত যারা বহন করে, ও তাদের চিনে ফেলে। অর্ণব থমকে গেল। তার মনে পড়ল তার ঠাকুরদার নামও ছিল বীরেন্দ্র সেন, কলকাতার এক প্রাচীন পরিবার যাদের শিকড় বহুদিন আগেই বাংলার দক্ষিণাঞ্চলে ছিল। তার মাথায় বিদ্যুৎ খেলে গেল। সে কি ওই রাজার বংশধর? গগন কাকা একটা পুরনো ছবি বের করে দিল, রাজা বীরেন্দ্র সেনের।
অর্ণব তাকিয়ে দেখল অবিকল নিজের মুখ। এ অসম্ভব, এটা কাকতালীয় হতে পারে। হ্যাঁ, হতে পারে, কিন্তু যদি না হয়। অর্ণব এবার ভয় পায়নি, বরং টান অনুভব করল। মনে হল সে যেন অতীতের পাপ মোচনের জন্য জন্মেছে। সে ঠিক করল কালো বউকে সামনে থেকে প্রশ্ন করতেই হবে। সে কে, কি চায়, কেন ফেরে বারবার? সেই রাতে অর্ণব ঘুমোতে গেল অল্প স্বল্প ঘুমের মধ্যে। হঠাৎ সে দেখতে পেল এক ফ্ল্যাশব্যাক, একদম জীবন্ত অনুভব। সে যেন রাজা বীরেন্দ্র সেন নিজে। চারপাশে সাজানো প্রাসাদ, কাঁসার থালায় ফল, ঘরের কোণে একটা তরুণী মেয়ে গাইছে। মেয়েটি পদ্মা। তার চোখে অভিমান, কণ্ঠে কান্না। রাজা বলছে, পদ্মা, আমি তোমার জন্য কিছুই করতে পারছি না। আপনি আমায় রক্ষা করতে পারতেন। রানীর সন্দেহ অকারণ, কিন্তু তার আগুনে আমি পড়ব, আপনি দেখবেন আর আপনি কিচ্ছু করবেন না। এরপর রাজার দৃষ্টির সামনে আগুন। পদ্মার শরীর জ্বলছে আর সে আর্তনাদ করছে, আমি মরব না রাজা, আমি ফিরব, আমি খুঁজে নেব তোমার রক্তকে। অর্ণব হঠাৎ ঘুম ভেঙে উঠে বসে পড়ে। শরীর ঘামে ভিজে গেছে, বুক ধড়ফড় করছে। কিন্তু এখন তার ভয় নেই, বরং একটা উপলব্ধি। সেই রক্তধারা, আর কালো বউ সেই অন্যায় যার বিচার হয়নি। সে সিদ্ধান্ত নেয়, আর পালিয়ে নয়। কাল সে আবার যাবে রাজবাড়িতে। একবার নয়, এবার সে মুখোমুখি কথা বলবে তার সঙ্গে। যদি অভিশাপ সত্যি হয়, তবে তার পরিণতিও তাকেই বরণ করতে হবে। রাত ঠিক 12টা, চারপাশে নিস্তব্ধতা। অর্ণব একা দাঁড়িয়ে আছে বীরেন্দ্র ভবনের ভাঙা সদর দরজার সামনে। গগন কাকা অনেক অনুরোধ করেছিল না যেতে, কিন্তু অর্ণব এবার এসেছেন এক চূড়ান্ত উদ্দেশ্য নিয়ে, বিচার দিতে। সে জানে, আজ হয় সে মরে যাবে, না হয় শেষ হবে এক যুগের অভিশাপ। ভিতরে পা রেখেই রাজবাড়ির মেঝে যেন কেঁপে উঠল। বাতাস হিম হয়ে এলো। তার কাঁধে কেউ যেন নিঃশব্দে হাত রাখল, কিন্তু সেখানে কেউ নেই। সে ধীরে ধীরে উঠে গেল দ্বিতীয় তলার সেই পুরনো ঘরটিতে, যেখানে পোড়া খাট, ছেঁড়া শাড়ি আর দেয়ালে লেখা সেই বাক্য এখনো স্পষ্ট, যে আমায় জ্যান্ত পুড়িয়েছে। অর্ণব বলল, যেন শুনতে পাচ্ছে কেউ, পদ্মা, আমি এসেছি। আমি জানি আমি সেই রক্তধারা। তুমি চাও বিচার, আমি চাই সত্য। তখনই জানালার পর্দা উড়ে উঠল। এক মুহূর্ত অন্ধকার, ঠান্ডা বাতাসে যেন কেউ কাঁদছে। তারপর অর্ণব দেখতে পেল তাকে, কালো বউ। পোড়া শাড়ি, এলোমেলো চুল, অর্ধেক মুখ গলে গেছে, বাকি মুখে শুধুই ঘৃণা আর বেদনা। সে ভেসে আসে ধীরে ধীরে, মুখের কথা না বলেও অর্ণবের মনে প্রবেশ করে তার কণ্ঠস্বর। তুমি ফিরে এসেছ, আবার সেই মুখ, সেই চোখ। তুমিই তো তাকে থামাতে পারতে, তুমিই চুপ ছিলে। এখন কি হবে তোমার বিচার? অর্ণব কাঁপা কণ্ঠে বলে, আমি ক্ষমা চাই। আমি সেই রাজা নই, কিন্তু তার রক্ত আমার শরীরে। আমি চাই তুমি মুক্ত হও, অনন্ত পুরতে নয়, শান্তি পেতে। কালো বউ কিছুক্ষণ চুপ থাকে। তার চোখে এবার আর আগুন নেই, বরং এক অদ্ভুত বেদনার ছায়া। সে ধীরে ধীরে বলে, আমি চাই কেউ জানুক আমার কথা, কেউ সত্যিটা বলুক। তুমি তা করো, তাহলেই আমি যাব চিরদিনের জন্য। তখনই অর্ণব তার ব্যাগ থেকে একটা খাতা বের করে আগুনে ফেলে দেয়। সেটি তার গবেষণার কাগজ, যেখানে শুধুই প্রমাণ, ছবি, ইতিহাস। তোমার কাহিনী এখন কেবল প্রমাণ নয়, অনুভব। আমি সত্য বলে যাব, গল্প নয়, তোমার ন্যায়। পদ্মার চোখে জল, সে ধীরে ধীরে মিলিয়ে যায় বাতাসে। পরদিন সকাল, রাজবাড়ির লোকমুখে ছড়িয়ে পড়ে, বহু বছর পরে প্রথমবার কেউ ভোরবেলা রাজবাড়ি থেকে জীবিত বের হল। অর্ণব চুপচাপ ফিরে এলো গগন কাকার ঘরে। সেই রাত্রির কথা, পদ্মার মুখ, পোড়া গন্ধ, সব মনে আছে, কিন্তু এবার আর কোনো ভয় নেই। তিনি একটি বই লিখলেন,
কালো বউ, এক পোড়া নারীর বিচার, যেখানে শুধুই পদ্মার কাহিনী, সত্য ঘটনা, কোনো অতিরঞ্জন নয়। বইটি ছড়িয়ে পড়ে সারা দেশে, সারা দুনিয়ায়। সাতপুর গ্রামের রাজবাড়ি এখনও রয়েছে, কিন্তু পদ্মা আর ফিরে আসে না। আর অর্ণবদা, সে এখন একটি বিদ্যালয় চালায় সেই গ্রামে, যেখানে মেয়েদের আত্মসম্মান, আত্মরক্ষা শেখানো হয়। তার চোখে মাঝে মাঝেই ভেসে ওঠে সেই পোড়া মুখ, কিন্তু এবারে সেই চোখে আর আগুন নেই, শুধু শান্তি। এখানে গল্পের সমাপ্তি হল। কমেন্টে জানাবেন আপনাদের গল্পটি কেমন লাগলো। এরকম আরও গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।